নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন দারুণ একটি পর্ব নিয়ে। সকাল সকাল চলে এসেছি দমদম স্টেশনে। আজ আমার গন্তব্য নদিয়ার দেবগ্রাম। নদিয়ার দেবগ্রাম দুটি। আমি যাব রানাঘাটের কাছে থাকা গাংনাপুর সংলগ্ন দেবগ্রামে। তাই তো ধরে নিয়েছি শিয়ালদহ রানাঘাট লোকাল। এই ট্রেনে রানাঘাট গিয়ে সেখান থেকে আমায় ধরতে হবে আবার রানাঘাট বনগা লোকাল। সেই ট্রেনেই আমি যাব গাংনাপুরে। একটি অদ্ভুত এবং অত্যন্ত অবহেলিত ঐতিহাসিক জায়গা হচ্ছে দেবগ্রাম বা দেবলা বা দেবলগড়, যাকে স্বচ্ছন্দে একটি জীবন্ত প্রত্নক্ষেত্র বলা যায়, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে আছে অনন্ত ইতিহাস। এখানে ধান জমিতে চাষ করতে গেলে লাঙলের ডগায় উঠে আসে কোন সেই সুদূর অতীতের পাল যুগের মূর্তি বা জলপ্রদীপ, সেন যুগের ঘর গেরস্থালির হাঁড়িকুড়ি, অথবা সুলতানি যুগের হুকো, সুরাপাত্র, কলসি ইত্যাদি ইত্যাদি। নলপুকুর, পাণ্ডেপাড়া, বিলেপাড়া ইত্যাদি অঞ্চলে মাটির নিচেই 4টি যুগের সভ্যতার স্তরীভূত নিদর্শনও পাওয়া যায়। এমন অদ্ভুত দৃশ্য না দেখলে বিশ্বাস হবে না। বিশেষ করে বর্ষার জলে চাষের জমির মাটি ধুয়ে গেলে এই অসংখ্য মৃৎপাত্রের টুকরোগুলি এমনভাবে বেরিয়ে আসে আজও। প্রবীণ প্রত্নতাত্ত্বিক এবং অধ্যাপক ডক্টর রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায় 2018 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তার দ্য আর্কিওলজিক্যাল অব কোস্টাল বেঙ্গল বইতে দেবলগড়কে মধ্যযুগের শেষ দিকের একটি দুর্গ এবং তার চারপাশের ধ্বংসাবশেষকে প্রাক ইসলামিক যুগের বলে উল্লেখ করেছেন। কথা বলতে বলতে চলে এসেছি রানাঘাটের কাছাকাছি। এবারে রানাঘাট নেমে বদলে নেব ট্রেন। রানাঘাট থেকে ধরে নিয়েছি বনগা লোকাল। এখান থেকে গাংনাপুর মিনিট 10-এর পথ। যাত্রাপথে সবুজের শোভা দেখতে দেখতেই শোনা যাক দেবলগড়ের বাকি কথা। দেবলগড়ের প্রত্নক্ষেত্র প্রধানত দুটি জায়গা জুড়ে অবস্থিত। মুখ্য অংশটি গাংনাপুর বন বিভাগের অধীনে এবং বাকি অংশগুলি চতুর্দিকের ব্যক্তি মালিকানাধীন। সর্বত্র মাটির নিচে 4টি সভ্যতার স্তরায়নের প্রমাণ খুব ভালো করে বোঝা যায়। সর্বনিম্ন স্তর পাল পূর্ববর্তী এবং পাল যুগের, তার উপরে সেন যুগের, তার উপরে সুলতানি যুগের এবং সবার উপরে কোম্পানি যুগের। এই সবই ঢাকা পড়ে গিয়েছিল এক অরণ্য বাস্তুতন্ত্রের দ্বারা। অর্থাৎ যখন এই পরিত্যক্ত জায়গা ঢেকে গেল ঘন জঙ্গলে, তখন সেখানে বিচরণ করত বাঘ, হরিণ ইত্যাদি। এই এখনও পর্যন্ত অনাবিষ্কৃত স্থানটি বাংলার নতুন প্রত্ন পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা ধারণ করে এবং বাংলার আঞ্চলিক ইতিহাস এবং প্রত্নতত্ত্বের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করতে পারে। এই প্রচেষ্টাতেই দেবগ্রামে গড়ে ওঠা প্রত্ন সংগ্রহশালাটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। ট্রেন এবারে ঢুকছে গাংনাপুর স্টেশনে। নেমে যাই আগে। মিনিট 10-এর মধ্যেই রানাঘাট থেকে গাংনাপুরে এসে আমায় নামিয়ে দিল ট্রেন। চলে গেল বনগাঁর দিকে। এদিকে রেল স্টেশন কিন্তু মোটেই ফাঁকা নয়, দোকানপাটে জমজমাট। আমি এখান থেকে বেরিয়ে যাই এবার। স্টেশন থেকে বেরোলেই টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটোতে চাপতে হবে আমায়। টোটোয় চেপে চলেছি দেবগ্রামের দিকে। এরুলি যাওয়ার টোটো যায় এই পথে। আমার আজকের প্রথম গন্তব্য হলো দেবলগড় মিউজিয়াম। স্থানীয়ভাবে উদ্ধার হওয়া প্রত্ন সামগ্রীগুলি এখানেই রাখা আছে। এইবেলা বলে রাখি, দেবলগড়ের ইতিহাস কিন্তু বহু বিস্তৃত। গোটা বলতে গেলে কয়েকটি পর্ব লেগে যাবে। এই ভ্রমণ কাহিনীকে বেশি ভারী না করে আমি শুধু দর্শকদের জন্য একটু ছোঁয়া দিয়ে রাখছি। বাকিটা আপনারা নিজেরা এলেই চাক্ষুষ করতে পারবেন। চলে এসেছি দেবলগড় মিউজিয়ামের সামনে। বড় রাস্তার ধারে এই পোস্ট অফিসের পিছনেই সেই মিউজিয়াম। টোটো এলে এখানেই নামতে হবে। চলুন দেখতে দেখতেই জানা যাক আরও অনেক কিছু। দেবগ্রামের কৃষক, জনমজুর, সাধারণ মানুষেরা বুঝে উঠতে পারছিলেন না এই জিনিসগুলি চাষ করা, মাছ ধরার সময় মাটি বা পুকুর থেকে যে উঠে আসছে
সেগুলি নিয়ে তারা কী করবেন? আশার কথা, গ্রামের মানুষেরা নিজেরাই উদ্যোগ নিয়ে একটা আস্ত প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বানিয়ে ফেলেছেন। রিটায়ার্ড ডাককর্মী চিত্ত বিশ্বাস দান করে দিয়েছেন তার বাড়ির ঘর। পাশেই থাকা নার্সারির মালিক শ্রী অশেষ হালদার মহাশয় দিয়েছেন ফার্নিচার, ইলেকট্রিক সরঞ্জাম ইত্যাদি। এদের সঙ্গে যোগ দিয়েছেন একঝাঁক উজ্জ্বল তরুণ, ডক্টর বিশ্বজিৎ রায়, সঞ্জয় ভৌমিক, অনির্বাণ বোস, দেবজিৎ বিশ্বাস প্রমুখেরা। একই সঙ্গে গোটা দেবগ্রামবাসী প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই ঐতিহাসিক সম্পদগুলি বাঁচাতে। এই সংগ্রহশালার পোশাকি নাম দেবলগড় দেবলরাজা পুরাতত্ত্ব ও লোক সংস্কৃতি পরিষদ। চিত্তবাবু ব্যস্ত ছিলেন, আজ সময় দিতে পারেননি, কিন্তু তার ভ্রাতুষ্পুত্র আমায় খুলে দেখিয়েছিল এই সংগ্রহশালা। অধ্যাপক বিশ্বজিৎ রায় প্রত্নক্ষেত্রটিকে একটি দুর্গ বলে চিহ্নিত করেছেন। দেবলগড়ে উদ্ধারকৃত নোঙর, পাথর এবং স্বর্ণ ও রৌপ্য মুদ্রাগুলি একটি বাণিজ্য কেন্দ্রের ইঙ্গিত বহন করে। এছাড়া নোঙর পাথরসমূহ দেবলগড়ে একটি নৌ বাণিজ্য ব্যবস্থা ও নাব্য জলপথের উপস্থিতিকেও চিহ্নিত করে। এখানে সর্বনিম্ন স্তরটি সম্ভবত পাল পূর্ববর্তী এবং পাল যুগের নিদর্শন। আনুমানিক সময়কাল 800 থেকে 1000 খ্রিস্টাব্দ। দ্য এশিয়াটিক সোসাইটি দ্বারা 4টি স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তরটি আধুনিক যুগের অন্তর্গত। এই স্তরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিদর্শন পাওয়া গিয়েছে। দ্বিতীয় স্তরে রৌপ্য মুদ্রা ও অস্ত্রের অবশেষ উদ্ধার হয়েছে, যা সুলতানি ও মুঘল যুগকে নির্দেশিত করে। তৃতীয় স্তরটি পাল এবং সেন যুগের অন্তর্গত ছিল। এই স্তরে মৃৎপাত্র ও বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে। সর্বনিম্ন স্তরটি প্রারম্ভিক মধ্যযুগের অন্তর্গত। এই স্তরে গুপ্ত পরবর্তী ও পাল যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যেমন ধাতব বুদ্ধমূর্তি, ধর্মচক্র ইত্যাদি। এই জাদুঘরে হয়তো সব রাখা নেই, কিন্তু যা আছে তাও কম কিছু নয়। এখনও এখানে সরকারিভাবে বা বিশেষজ্ঞ দ্বারা কোনো খনন কার্য সম্পন্ন হয়নি। সেটা হলে এমন আরও নিদর্শন যে পাওয়া যেত, সে নিয়ে নিশ্চিত গবেষকরা। মিউজিয়াম দেখে এবার রওনা দিলাম এখান থেকে। এবারে আমি যাব দেবগ্রাম ফরেস্টে। সেখানেই দারুণভাবে মিশে আছে প্রকৃতি এবং ইতিহাস। গুগলের দেখানো গলিপথ বেয়ে হেঁটে চলেছি আমি। গলিপথ ছেড়ে এবার পিচ রাস্তায় এলাম। এই পথ ভারী সুন্দর। একপাশে উচ্ছের বিশাল সংসার, অন্য পাশে পাটের সাম্রাজ্য। এই সবুজের মাঝেই দু একটি বাড়ি। এই পথে হাঁটতে সত্যি খুব ভালো লাগছিল। গ্রামের স্বাভাবিক সুন্দর শোভা দেখতে দেখতেই চলেছি আমি। কারো বাড়িতে ছোট্ট আম গাছেও অফুরন্ত আম। আবার কারো বাড়ির চালে বড় একটা লাউ। আমাদের ছোটবেলার পরিচিত গ্রাম্য চেনা ছবি। মিনিট 15-র মধ্যেই চলে এলাম দেবগ্রাম ফরেস্টের সামনে। এবারে জঙ্গলে ঢোকা যাক। জঙ্গলটি ঢুকেই বেশ ভালো লাগে। এটা অরণ্যের দক্ষিণ প্রান্ত। বড় বড় গাছ, তবে সামনের দিকের এই অংশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই হাঁটতে অসুবিধে হয় না। আমিও এগোলাম আরও সামনের দিকে। বেশ বড় বড় গাছ, ছায়া ঘেরা পরিবেশ, তবে অন্য জঙ্গলের মতো নয়। এর ভিতরে হাওয়া আছে, গরমে অসুবিধে হচ্ছে না তেমন।
মিনিট তিনেক হেঁটে এবারে যে জায়গাটাতে এলাম সেটিকে এই ফরেস্টের অন্যতম পরিচয় চিহ্ন বলা যেতেই পারে। এই জায়গাটি দেবগ্রাম ফরেস্টকে আশপাশের অন্য বনানীর থেকে আলাদা করেছে অনেকটাই। অপেক্ষাকৃত নিচু জমি, যা জলে ভরে থাকে বছরের সিংহভাগ সময়। সেখানে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা এই গাছগুলি একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এখানকার গাছগুলির এই গঠন এবং জলাময় প্রকৃতির জন্য এই ফরেস্টকে বলা হয়ে থাকে নদিয়ার ম্যানগ্রোভ। এর তো বর্ণনা নিষ্প্রয়োজন, শুধু দেখা এবং উপলব্ধির পালা। দেবগ্রাম ফরেস্টের এই জায়গাটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে মানুষজনকে, ভালো লাগায়। এই যে জলের মধ্যে ছোট্ট একটা নিচু জমি, সেখানে জল জমে থাকে, প্রায় সারা বছরই জমে থাকে। সেখানে এই যে গাছগুলি দাঁড়িয়ে আছে বা জলের মধ্যে জেগে থাকা গাছ, এইগুলি কিন্তু মানুষের মনে একটা খুব ভালো লাগা জায়গায় একটা উৎসাহ তৈরি করে। ফলে এই জায়গাটা ঘিরে দেবগ্রাম ফরেস্ট একটা অন্যরকম কৌতূহল সৃষ্টি করেছে। এবং দেখবেন যত ছবি ভিডিও যা পাওয়া যায় তাতে এই জায়গাটা সবচেয়ে বেশি থাকে। আমরাও ব্যতিক্রম নই, আমরাও এসছি এখানে। এমনি দেবগ্রাম ফরেস্ট সত্যি খুব ভালো, ঐতিহাসিক তো বটেই। সেই ইতিহাসের দিকে আমরা যাব, তার আগে একটু প্রকৃতি দেখে নিচ্ছি। এই জায়গাটাই মানে অন্যান্য ফরেস্টে যে আমরা গেছি, নদিয়াতে ছোটো ছোটো ফরেস্টের অভাব নেই, এরকম ছোটো ছোটো ফরেস্ট নদিয়াতে বহু আছে, আমরাও দেখিয়েছি আপনাদেরকে। কয়েকদিন আগে খিসমাতে ঘুরে এলাম, এখান থেকে খুব বেশি দূরে নয়। কিন্তু এই রকম একটা ভূপ্রকৃতি, এই ধরনের একটা মানে কি বলবো পরিবেশ, সেটা কিন্তু খিসমাতেও ছিল না। এইটা এই যে দেবগ্রাম ফরেস্ট, এর একটা বিশেষত্ব। এবং এই জন্যই কিন্তু এই ফরেস্টটা এত ভেতরে থাকা সত্ত্বেও রীতিমতো পর্যটকদের কাছে খুব উৎসাহের কারণ। আমরাও এসছি, একটু ঘুরে বেড়াই, তারপরে যাব। এই ফরেস্ট আরও অনেক কিছু আমাদেরকে লুকিয়ে রেখেছে দেওয়ার জন্য, সেগুলো সব খুঁজে বার করতে হবে। এবারে আরও একটু এগোনো যাক জঙ্গলের ভিতরের দিকে। ঘন জঙ্গলের মাঝে শান্ত পরিবেশ, যা পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে থাকে। শীতের দিনে বনভোজন বা পিকনিক করবার জন্য স্থানীয় মানুষদের কাছে এটা খুব জনপ্রিয় জায়গা। এই জঙ্গলে অবশ্য হিংস্র প্রাণী সেরম কিছু নেই, শিয়াল, সাপ ইত্যাদি আছে। আমি অবশ্য তাদের দেখা পাইনি। এই জঙ্গলের মাঝেই আছে একটি দিঘি। এবারে চলেছি সেই দিকে। চলে এসেছি সেই দিঘির কাছে। বড় অপূর্ব এই জায়গাটি। চারিদিকে ঘন সবুজের মাঝে একটি জলাশয়। এর পাড়ে বসে থাকতে দারুণ লাগে। আমিও এগোলাম জলাশয়ের পাড় ধরে। জঙ্গলের মাঝে এমন দুটি জলাশয় রয়েছে এখানে, যেগুলি নলপুকুর এবং সাগর দিঘি নামে পরিচিত। এখানে বেশ কিছু উঁচু ঢিপিও রয়েছে জলাশয়ের দুই পাড়েই। এই ঢিপিগুলি নিচে সুপরিকল্পিত নগর অবশেষ থাকার সম্ভাবনা অধ্যাপক বিশ্বজিৎ রায় তার বইতে উল্লেখ করেছেন। অনুমান করা হচ্ছে যে বসতিটি উত্তর পশ্চিমে বিস্তৃত ছিল।
পুকুরের চমৎকার পরিবেশ ছেড়ে যেতেই চাইছিল না মন, তবুও যেতেই হয়। আবার এগোলাম জঙ্গলের পথ বেয়ে। ঐতিহাসিকদের মতে দেবলগড়ের দুর্গটি প্রায় 40 মিটার থেকে 50 মিটার প্রশস্ত গভীর পরিখা দ্বারা বেষ্টিত ছিল। বর্তমানে পরিখার বেশিরভাগ অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে, তবে বেশ কিছু অংশ এখন ওই 8 থেকে 10 ফুট গভীরতাযুক্ত। পরিখার ভিতরের দিকে একটি প্রাচীর দ্বারা দুর্গকে সুরক্ষিত করা হয়েছিল। প্রাচীরটি কাদামাটি ও ইটের দ্বারা নির্মাণ করা হয়েছিল। প্রাচীরের প্রস্থ ছিল 15 ফুট থেকে 20 ফুট পর্যন্ত। দুর্গের 4 কোণে 4টি মাটি দ্বারা নির্মিত নজরদারি স্তম্ভ ছিল। তবে বর্তমানে 4টি নজরদারি স্তম্ভের মধ্যে উত্তর পশ্চিম কোণের স্তম্ভটি টিকে আছে মাত্র, অন্য 3টি ধ্বংস হয়ে গিয়েছে। দেবলগড়ের প্রত্নক্ষেত্র হিসেবে এই একটি মাত্র স্তম্ভ বা ঢিপি এখানে দেখা যায়। আর কোনো কিছু এই এলাকায় এলে সেভাবে দেখার উপায় নেই। আমি এখন চলেছি সেই স্তম্ভ বা ঢিপিটি দেখতে। উত্তর পশ্চিম কোণে নজরদারি স্তম্ভের বর্তমান উচ্চতা এখন 60 ফুট মতো। এর ভিত্তিভূমি 3 একর এলাকা জুড়ে অবস্থান করছে। অনুমান করা হয় ক্ষয় এবং ধ্বংসের আগে স্তম্ভগুলি প্রায় 150 থেকে 200 ফুট উচ্চতা বিশিষ্ট ছিল। ঢিপিতে ওঠার রাস্তা খুব ভালো নয়, তবে ওঠা যায়। চলুন না একটু চেষ্টা করি, দেখা যাক। একটা পায়ে চলা পথ ছিলই, সেই পথ বেয়ে টুকটুক করে উঠে এলাম এই ঢিপির ওপরে। অনেকটা উঁচু, প্রায় 3-4 তলা তো হবেই। স্থানীয় মানুষজন বলছিলেন যে এই ঢিপিটা এতটাই উঁচু ছিল আগে যে এখান থেকে রানাঘাটের সেতু দেখা যেত। এখন অবশ্য সেটা আর দেখা যায় না। আস্তে আস্তে ঢিপিও তার উচ্চতা কমিয়ে ফেলেছে, আর এই পাশে প্রচুর গাছপালা। ফলে এখান থেকে নিচের যে স্বাভাবিক সৌন্দর্যটা সেটা আপনাদের দেখাবো, সেটা আর খুব ভালো করে পারলাম না। তবে হ্যাঁ, একটা জিনিস বলতেই হয় যে দেবগ্রাম ফরেস্টে এসে এবং এই ঢিপির পরে উঠে আমি কিন্তু বেশ রোমাঞ্চ অনুভব করছি। রোমাঞ্চ এই কারণ ইতিহাস এখানে কথা বলে ফিসফিসিয়ে। এই দেবগ্রাম বা দেবলগড়, তার ইতিহাস তো চাপা পড়ে আছে এখানেই। মনে করা হয় এই ঢিপিও ছিল সেই রাজধানীর একটা অংশবিশেষ। একসময় এই জায়গাতেই হয়তো লোক লস্কর, পাইক বরকন্দাজ, রাজা মহারাজা, প্রজা, হই হট্টগোল, একটা খুব জমজমাট পরিবেশ থাকতো। এখন সব চুপ, সবুজের সমাহার, পাখির ডাক, এই তো আছে। দেবগ্রাম ফরেস্টে এসে কিন্তু আমি খুব খুশি। অসাধারণ একটা ফরেস্ট, সত্যি অসাধারণ। এই কারণে বলছি, অনেকগুলো বিশেষত্ব আমি পেলাম এই ফরেস্টের মধ্যে, যেগুলো অন্য নদীয়ার ছোটো ছোটো যে ফরেস্টগুলো আমরা গিয়েছি এর মধ্যে। এই তো কদিন আগে খিসমা ঘুরে এলাম, এর আগে অনেকগুলো গিয়েছি আমরা, তো সব গলাতে কিন্তু আমরা পাইনি। এখানে যেমন এই যে এমনি জঙ্গলের স্বাভাবিক সৌন্দর্য তো আছেই, শাল পিয়াল জারুলের একটা সৌন্দর্য, সে তো ঠিক আছে। কিন্তু পাশাপাশি জঙ্গলের মধ্যে ঢুকে যে প্রথম দেখালাম আপনাদের ওই যে জলাভূমির মধ্যে যে জেগে থাকা গাছ, সেটা একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। সেটা সব জঙ্গলে এখানে পাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে জঙ্গলের মধ্যে একাধিক জলাশয়, সেও একটা দারুণ ব্যাপার। এই যে আমরা ঘুরে এলাম এখানকে আসার আগে, যে জলাশয়টি জঙ্গলের মধ্যে ছিল, গাছপালায় ঘেরা, তার পরিবেশটাও অসাধারণ, খুব সুন্দর, বিশেষ করে এই গরমের সময় দারুণ। আর তৃতীয়ত হচ্ছে এই যে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস। এই যে ঢিপিতে আমরা উঠেছি, এই গোটাটাই তো একসময় হয়তো দেবলগড়ের অংশ ছিল। দেবলগড়ের রাজত্ব অনেকটা বিস্তৃত ছিল। মনে করা হয় এখানে হয়তো রাজধানী বা রাজবাড়িটা থাকতেও পারে। ইতিহাসটা অনুসন্ধান চালাচ্ছেন এখনও, তারা অনেক কিছু খুঁজে দেখার চেষ্টা করছেন। সব মিলিয়ে দেবগ্রাম ফরেস্ট তার নানান রকম অনন্যতায়, স্বকীয়তায় একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে আমাদের আজকের এই ভ্রমণে। এটা অস্বীকার করতেই হবে, স্বীকার করতেই হবে, এটা অস্বীকার করার উপায় নেই। আজকে খাওয়াটা হলো না মানে মিষ্টি আর খাইনি। গরমে ডাক্তাররা একটু বারণ করছিলেন যে এখন মিষ্টিটা না খাওয়াই ভালো। আর এখানে গাগনাপুরে সেরকম ভালো বড় কোনো দোকান আমি মিষ্টির পাইনি, নামি বা জনপ্রিয় দোকান খুব একটা কিছু ছিল না, সাধারণ দোকান, তাই মিষ্টি খাওয়ার দিকে যাইনি। এখানে আমরা মোটামুটি দেখে আর একটু সময় থাকবো, ইতিহাস একটু অনুভব করার চেষ্টা করব।
তারপরে আর একটা দুটো জায়গা দেখে ফিরে যাব। যদি আপনারা গরমের এই বিকেলের দিকে দেবগ্রাম ফরেস্টে আসেন বেড়াতে বা দেবগ্রামে বেড়াতে আসেন, ঠকবেন না, অসাধারণ, দারুণ। আমি একটু থাকি এখানে। ঢিপি থেকে গাছের ফাঁক দিয়ে যেটুকু যা দেখা যায় তাতে কিন্তু ভালোই লাগে, ক্যামেরায় খুব ভালো বোঝানো মুশকিল। বেশ খানিক সময় রইলাম এই ঢিপির ওপরে। এবারে চলুন নামা যাক। আমি তো জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে অরণ্যের উত্তর দিক দিয়েই বেরিয়ে যাব। যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম সেদিক দিয়ে কিন্তু ফিরব না। আসলে এদিকে একটা মন্দির আছে, সেটিও একটু দেখেই যাব। এখান থেকে 1 কিলোমিটারের মতো পথ। জঙ্গল ছাড়াতেই কৃষিক্ষেত, তারপরে গ্রাম। এগিয়ে এসেছি বেশ খানিকটা। এইদিকে রাস্তাটিও বেশ সুন্দর। আসলে জঙ্গল ছাড়ালেও জঙ্গল কিন্তু আমায় ছাড়েনি। পাশ দিয়ে রয়েছে জঙ্গলের একটা আবহ, অন্য পাশে কলাবাগান, পুকুর ইত্যাদির সহজ চেনা ছবি। এবারে হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে কৃষি ক্ষেতের মধ্যে। এই পথটিও বেশ মায়াময়। চাষ হয়েছে এদিকে, আর এদিকে হচ্ছে উচ্ছে। এখানকার মানুষগুলো মিষ্টি, কিন্তু এরা চাষ করে উচ্ছে। কি অপূর্ব পথ বলুন তো, দুপাশে সবুজ সুন্দর। এই রাস্তা দিয়ে হেঁটেও আনন্দ। আমার তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্তি আসে না। অসাধারণ, অসাধারণ। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, হ্যাঁ ওইখানে আমরা যাব। রাস্তাটা একটু ঘুরে গিয়েছে, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে গিয়ে বড় রাস্তায় পড়ে মন্দির যাওয়া যাবে। এই ক্ষেত দিয়েও হয়তো যাওয়া যায়, কিন্তু আমি তো জানি না, সেই জন্য সেই চেষ্টা করলাম না। এই সুন্দর সবুজের মাঝে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, একটুও ক্লান্তি অনুভব হচ্ছে না। খুব সুন্দর। দেবগ্রাম ফরেস্ট থেকে মিনিট 15 লাগলো। চলে এলাম ঘোলাতে এই শিব মন্দিরের সামনে। বড় রাস্তার ধারেই সুউচ্চ এই শিব মন্দির। এই মন্দিরের পোশাকি নাম মহাশক্তি মহেশ্বর ধাম। স্থানীয় বাসিন্দা লালন বিশ্বাস এই মন্দিরের নির্মাতা। তিনি জানালেন এখনও নির্মীয়মান মন্দিরটি, আরও অনেক কাজ বাকি। মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রকম পরিকল্পনাও। এখন দুপুর প্রায় 1:30 বাজে। মন্দির অবশ্য খোলাই আছে। ঢুকেই নজরে আসে 108 শিবলিঙ্গের একটি সমষ্টি। তার ওপাশেই রয়েছে একটি শিবের মূর্তি। মন্দিরের দেওয়ালের চারপাশে রয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্র বা ধর্মীয় ক্ষেত্র থেকে আনা জল এবং মাটি। ঘুরে দেখছিলাম সেগুলিই সব। এই মন্দিরের নিচেও আছে একটি শিবলিঙ্গ, কিন্তু এই মুহূর্তে সেখানে আলো না থাকায় সেটা আর দেখানো গেল না। মন্দিরের সব কাজ সম্পন্ন হলে এখানেই গড়ে উঠবে একটি আশ্রম।
সেখানে ভক্তদের থাকার ব্যবস্থাও করা হবে। এছাড়াও এখানে এলে আশপাশের কিছু পর্যটন স্থল ঘুরে দেখানোর ব্যবস্থাও করছেন লালনবাবুরা। এটা অবশ্য খুবই ভালো উদ্যোগ। এই রাস্তাটা আইশমালি থেকে রানাঘাট যায়। আমি এখান থেকে যাব রানাঘাটেই। এখান থেকে রানাঘাট যাওয়াটাই সুবিধে, সরাসরি অটো যায়, তাই আর গাগনাপুরে ফিরছি না। মন্দির থেকে বেরিয়েই অটোতে ওঠার আগেই উঠল ঝড়। আশপাশের গাছপালা দেশে অশান্ত ছবিও ধরা পড়ল অনেক দিন পর। আসলে আমি যেখানে থাকি সেখানে তো গাছপালা তেমন নেই, তাই ঝড়ের এই রূপ দেখা হয় না তেমন। ঝড় বৃষ্টির মধ্যেই উঠে গেলাম অটোতে। চলে এসেছি রানাঘাট স্টেশনে। প্রবল ঝড় বৃষ্টিতে অটোর মধ্যে বসেও ভিজে যাচ্ছিলাম, তাই আর ক্যামেরা খুলতে পারিনি। মধ্যাহ্নভোজনও সেরে নিয়েছি রানাঘাটের বিখ্যাত আদর্শ হিন্দু হোটেলে। সেটা আর দেখালাম না, কারণ এর আগে আমাদের রানাঘাট পর্বেই আদর্শ হিন্দু হোটেলের ভিডিও আছে। উঠে পড়েছি ট্রেনে, ছেড়ে যাচ্ছি রানাঘাট স্টেশন। প্রথমেই বলি, আমি সকালে মিউজিয়াম যাওয়ার জন্যই শুধুমাত্র টোটোতে চেপেছিলাম, বাকিটা হেঁটেই ঘুরেছি। আপনারা চাইলে গোটাটাই একটি টোটো ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন। মিউজিয়াম যেহেতু বাড়িতেই, সেহেতু সব দিনই খোলা থাকে। এবারে আসি যাতায়াতের কথায়। কলকাতা থেকে ট্রেনে আসাই সুবিধাজনক। সব মিলে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। শিয়ালদহ বা দমদম থেকে রানাঘাটে এসে ট্রেন বদলে গাগনাপুর যাওয়া যায়, অথবা শিয়ালদহ বা দমদম থেকে বনগা গিয়েও ট্রেন বদলে গাগনাপুর যাওয়া যায়। গাড়িতে বা বাইকে এলে কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে চাকদহ এসে সেখান থেকে গাগনাপুরের রাস্তা ধরে নিলে সুবিধে হবে। আর উত্তর 24 পরগনার দিক থেকে এলে গাইঘাটা গোপালনগর হয়ে বনগা চাকদা রোড ধরে বিষ্ণুপুর এসে সেখান থেকে ডান দিকে ঘুরেও গাগনাপুর পৌঁছানো যায়। ঘোলা মহেশ্বর ধামে যেতে হলে অবশ্য রানাঘাটে নেমে যাওয়াই সুবিধে। গাগনাপুরে ছোটোখাটো 2-1টি রেস্টুরেন্ট আছে ভাতের হোটেলও। খাওয়া দাওয়া সেখানে করতেই পারেন। চাইলে রানাঘাটে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন, প্রচুর বড় বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে। থাকার জায়গা দেবগ্রামে বা গাগনাপুরে তেমন নেই, দরকারও পড়ে না, একবেলাতেই ঘুরে আসা যায়। আমি তো সকালের দিকে গিয়েছিলাম, আপনারা চাইলে দুপুর বিকেলেও এই সফর করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।